হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই মুহূর্তে তোমরা দেখছো ট্যালেন্ট কেয়ার, আর সাথে আছি আমি বিনয় ভৌমিক। আজকে কথা বলবো বায়োলজি নিয়ে। বায়োলজির ভয় করব আমরা জয়। আর এই বায়োলজি পড়তে হলে আমাদের মনে সবার আগে যে প্রশ্নটি জাগে সেটা হচ্ছে, বাজারে প্রচলিত অনেকগুলো বই আছে, কোন বই পড়বো, এই সেই হ্যান ত্যান ৭১৭। তবে আমরা ট্যালেন্ট কেয়ার তোমাদের পাশে আছি, তোমাদেরকে সবসময় সঠিক গাইডলাইন দিয়ে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। বিভিন্ন কোচিং সেন্টার কেউ কখনো বলবে না এসব বই রিকমেন্ড করবে না, তারা তাদের নিজস্ব শীট প্রোভাইড করে শিক্ষার্থীদের জীবন নষ্ট করে দিচ্ছে, কিন্তু আমরা তোমাদের সবসময় পাশে আছি। তোমরা অবশ্যই আবুল হাসান স্যারের এই জীববিজ্ঞান বইটি অবশ্যই ফলো করবা। আর মনে রাখবা, এই বইয়ের বাইরে কখনোই কোথাও তেমন কোনো প্রশ্ন হবে না। ২-১ মার্কের যদি প্রশ্ন হয়, এই বইটা যদি ভালো করে তোমরা আয়ত্ত করতে পারো, সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করে আসতে পারবা। তার মানে আবুল হাসান স্যারের এর এক ফাইলই যথেষ্ট। আমরা এবার জেনে নিই কোষ বিভাজন কি। কোষ বিভাজন জানার আগে কোষ কি এটা আমরা জেনে নিই। আমরা জানি সবাই কোষ কি, জীবদেহের গঠনগত এবং কার্যকরী এককের নাম হলো কোষ। আর কোষ বিভাজন কি, এই যে পৃথিবীতে অনেকগুলো জীব আছে, এই জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টির জন্য অথবা দৈহিক বৃদ্ধির জন্য একটি থেকে দুটি বা দুটি থেকে চারটি কোষ যে প্রক্রিয়ায় তৈরি করে, সেই প্রক্রিয়াকে আমরা বলতেছি কি, কোষ বিভাজন। এই কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করেন স্যার ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার কোষে। এই ইনফরমেশনটা তোমরা একটু জেনে রাখবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম কোষ বিভাজন নিয়ে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই অধ্যায়টা আমরা কেন পড়বো? এর কারণ হলো, এই ছোট্ট একটা অধ্যায় খুব ভালোভাবে আয়ত্ত করার মাধ্যমে আমরা প্রথমে এইচএসসি নিয়ে কথা বলি, তারপরে অ্যাডমিশনে যাব। এইচএসসি পরীক্ষায় এখান থেকে আমরা ২ থেকে ৩টি এমসিকিউ এবং এক সেট সৃজনশীল, মানে এখানে মার্ক পাবো কত? 10 মার্ক। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 13 থেকে 14 মার্কস। আর যে কোনো অ্যাডমিশন পরীক্ষায়, সেটা হোক মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা কিংবা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা, যেখানেই হোক না কেন, বায়োলজি যদি থাকে তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে ২ থেকে ৩টি এমসিকিউ পাবা। যদি না পাও ভাই, আমার আশা ধৈর্য, কিন্তু ভালোভাবে এই অধ্যায়টা অবশ্যই পড়ো। বোঝার সুবিধার্থে এই কোষ বিভাজনকে ভাগ করা হয়েছে ৩ ভাগে। কয় ভাগে? ৩ ভাগে। কি বলো তো ভাই? অ্যামাইটোসিস, মাইটোসিস আর মায়োসিস। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তবে এই আলোচনার পূর্বে আমরা যেহেতু কোষ বিভাজন অধ্যায়টা পড়ছি, এই অধ্যায়ে পদার্পণের আগে আমাদের কিছু কিওয়ার্ড জেনে নিতে হবে। যেমন আমরা যদি কোনো একটা যুদ্ধ ময়দানে যাই, তাহলে আমাদের কি করতে হয়? সর্বপ্রথম আমাদের যুদ্ধর জন্য প্রস্তুতি নিতে হয়, গোলাবারুদ নিতে হয়, পারমাণবিক বোমা নিতে হয়, ইত্যাদি নিতে হয়। সেই রকম আমরা যদি এই অধ্যায়কে ভালোভাবে রপ্ত করতে যাই, তাহলে আমাদের কিছু কিওয়ার্ড সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আমি এই পাশে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রেখেছি, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করব। তাহলে বন্ধুরা, আমরা কিওয়ার্ডগুলো জানার পূর্বে এই অধ্যায়ের কিছু হট টপিক সম্পর্কে জেনে নেই। যেমন মাইটোসিস, কোষ বিভাজনের যে 5টি দশা আছে, তারপরে আছে কোষ চক্র, মায়োসিস বিভাজন, মায়োসিস 1 বিভাজন এবং ক্রসিং ওভার। এই 5টি টপিক খুব ভালোভাবে করায়ত্ত করতে পারলে আমরা সৃজনশীলে অবশ্যই 10-এ 10 করে আসতে পারবো ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, চলো এবার আমরা কিওয়ার্ড সম্পর্কে জেনে নিই। কিওয়ার্ডের প্রথমে আছে কি? কোষ। কোষ কি আমি আগেও বলেছি, এখনো তোমরা সবাই জানো, জীবদেহের গঠনগত এবং কার্যকরী এককের নাম কি? কোষ। এই অধ্যায়ে যেতে গেলে কোষের পরে যে কথাটি আসে সেটা হচ্ছে মাতৃকোষ। তাহলে ভাই, আমাদের জানতে হবে মাতৃকোষ কি। এই মাতৃকোষ কথাটি আসলেই যে কথাটি আসে সেটা হলো অপত্য কোষ। মনে রেখো, যে কোষ থেকে নতুন একটি কোষের সৃষ্টি হয়, সেই কোষকে আমরা বলবো মাতৃকোষ।
কি কোষ ভাই? মাতৃকোষ। আর এই যে নতুন যে কোষের সৃষ্টি হলো সেই কোষকে আমরা বলবো অপত্য কোষ। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে কোষ বিভাজনের জাইগোট তৈরির যে চিত্রটা। এখানে দেখো শুক্রাশয়, ডিম্বাশয়। আমরা সবাই জানি শুক্রাশয় থেকে কি উৎপন্ন হয়? শুক্রাণু উৎপন্ন হয়। এবং ডিম্বাশয় থেকে কি উৎপন্ন হয়? ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে বলো তো ভাই এখানে মাতৃকোষকে? মাতৃকোষ ডিম্বাশয়, মাতৃকোষ শুক্রাশয়। আর অপত্য কোষ কি? শুক্রাণু ডিম্বাণু, অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা হবে, আসো। এরপর আমরা আসি প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, এটা আমাদের জানতে হবে। প্রোটোপ্লাজম হলো একটি কোষের সমুদয় সকল সজীব বস্তুকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম কি? এই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে দিলে আর যে সকল অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে আমরা বলবো কি? সাইটোপ্লাজম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো এরপরে আমরা জানি ক্যারিওকাইনেসিস কথাটি আসবে এই অধ্যায়ে গেলে, তারপরে আসবে সাইটোকাইনেসিস। এটা বোঝার আগে আমরা একটা টার্ম সম্পর্কে জানবো। বায়োলজিতে যে যে জায়গায় তুমি দেখবে কাইনেসিস কথাটি আছে, তার মানে বুঝবা সেখানে অবশ্যই কোনো কিছু বিভাজন বা ভাঙন হয়েছে। আর যদি জেনেসিস কথাটি থাকে তাহলে অবশ্যই বুঝবা সেখানে কোনো কিছু উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে। এরকম তুমি এখানে যেমন আছে ক্যারিওকাইনেসিস। আমরা জানি ক্যারিও শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। তার মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এরকম যেমন তুমি পাবা স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস মানে কি? স্পার্ম উৎপন্ন হয় যেখানে। ওজেনেসিস ডিম্বাণু উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ওজেনেসিস। এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, ভয় নাই, আসি আমি, সমস্যা নাই। এর পরবর্তীতে কি বন্ধুরা, পড়াশোনা কি ভয় লাগছে? আরে ভয় নাই, কোনো ভয় নাই। তোমরা আমার স্টুডেন্ট, তোমরা এক একজন ফুটন্ত ফুল। বুঝো এখানে পড়বে না কখনো ভুল। তাহলে চলো আমরা পরবর্তী টপিকে যাই। দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে? ক্রোমোজোম, সেন্টোমিয়ার, ক্রোমাটিড। এই তিনটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। ক্রোমোজোম কি? আমরা জানি যে নিউক্লিয়াস। ক্রোমোজোম কোথায় থাকে বলো তো ভাই? ক্রোমোজোম থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের ভিতরে যে জালিকার মতো অংশগুলো দেখা যায় সেটাকে আমরা বলতেছি ক্রোমাটিন জালিকা। সেই ক্রোমাটিন জালিকায় একদিন ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তো তাহলে আমরা এই যে ক্রোমোজোম সম্পর্কে একটা ধারণা পেলাম। এই ক্রোমোজোম বুঝতে গেলে আমাদের সেন্টোমিয়ার এবং ক্রোমাটিড জানতে হবে। আমরা এই অধ্যায়ে দেখব এইরকমভাবে ক্রোমোজোমকে চিহ্নিত করা হয়েছে, এইরকমভাবে ক্রোমোজোমকে চিহ্নিত করা হয়েছে। যখন আমরা অধ্যায়টা বিস্তারিত পড়ব তখন আমরা বুঝতে পারবো। এই যে ক্রোমোজোমটা দেখবা যে একটা বিন্দুতে সংযুক্ত আছে। এই যে বিন্দুতে সংযুক্ত থাকে এই বিন্দুকে বলা হয় সেন্টোমিয়ার। কি মিয়ার বলো তো ভাই? সেন্টোমিয়ার। আর এই যে দেখো দুইটা বাহুর মতো লাগতেছে না, এই পাশে দুইটা বাহুর মতো লাগতেছে না, এইগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড। তাহলে আমরা সেন্টোমিয়ার এবং ক্রোমাটিড সম্পর্কে ধারণা অর্জন করলাম। এবার আসি মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল। আমরা জানি এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা এখানে স্পিন্ডল যন্ত্র পাবো। সেই স্পিন্ডল যন্ত্রের প্রান্তীয় ভাগকে বলা হচ্ছে মেরু অঞ্চল, আর মাঝখানের যে অংশটা সেটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এবার আমরা খুবই ইন্টারেস্টিং একটি জিনিস জানবো, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। মনে রাখবা হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড কথাটি এসেছে হ্যাপলা থেকে। হ্যাপলা। এই হ্যাপলা শব্দের অর্থ হচ্ছে এক। কি? হ্যাপলা শব্দের অর্থ হচ্ছে এক। তার মানে এখানে যেটাই হোক এক কিছু আছে, মানে এক সংখ্যাটা জড়িত। আর ডিপ্লয়েড মানে এটা অবশ্যই দুই, মানে ডি এখান থেকে দুই। তার মানে এখানে যেটাই হোক এখানে দুই সংখ্যাটা জড়িত আছে। তার মানে হ্যাপ্লয়েড কথাটি হচ্ছে এক প্রস্থিক ক্রোমোজোম, আর ডিপ্লয়েড কথার অর্থ হচ্ছে দ্বিপ্রস্থিক ক্রোমোজোম। যেমন তোমরা উদাহরণ হিসেবে এখানে দেখো শুক্রাশয়, দেখো টুয়াইস এন আছে না? তার মানে এখানে কি দ্বিপ্রস্থিক ক্রোমোজোম আছে, সুতরাং আমরা এটাকে বলতে পারি ডিপ্লয়েড। আর এই যে এখানে দেখো শুক্রাণু এন, অর্থাৎ সিঙ্গেল এন আছে, মানে এক প্রস্থ ক্রোমোজোম আছে, সুতরাং এটাকে আমরা কি বলবো?
হ্যাপ্লয়েড। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাব বিস্তারিত ক্লাসে। এই মুহূর্তে আমরা জানি, এর আগে আমরা দেখেছিলাম যে কোষ বিভাজনকে মূলত তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন? কারণ এই রকম কোষ বিভাজনের ক্ষেত্রে কোনো রকম জটিল মাধ্যম ছাড়াই একটি থেকে দুটি কোষের সৃষ্টি হয়, যার কারণে একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হচ্ছে। এই ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই নিম্ন শ্রেণীর জীবে, যেমন হতে পারে সেটা ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদিতে। এরপর আসে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। কেন সমীকরণিক কোষ বিভাজন? কারণ এক্ষেত্রে আমরা এর আগে জেনে এসেছিলাম মাতৃকোষ এবং অপত্য কোষ। এই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে একটি থেকে দুটি কোষের সৃষ্টি হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের সমান থাকে। এই কারণে আমরা একে কি বলছি? সমীকরণিক কোষ বিভাজন। এবার আমরা আসি মায়োসিস কোষ বিভাজন। এই মায়োসিস কোষ বিভাজন আমরা জানি জনন কোষে ঘটে থাকে। তবে একটা ইনফরমেশন জেনে রাখো, এই মায়োসিস কোষ বিভাজন জনন কোষে ঘটে থাকে, তার মানে এই নয় যে কেবলমাত্র প্রজননের সময়ই ঘটে। যে কোনো জীব যেদিন থেকে তার বংশবৃদ্ধির সক্ষমতা অর্জন করে, অর্থাৎ প্রজননের সক্ষমতা অর্জন করে, সেদিন থেকেই সেই দেহে অর্থাৎ স্ত্রী দেহে অথবা পুংদেহে কি ঘটতে থাকে? এই মেয়োসিস প্রক্রিয়া ঘটতে থাকে। যেদিন থেকে একটা ছেলে বা মেয়ে বয়ঃসন্ধিকাল প্রাপ্ত হয়, সেদিন থেকেই তার ভিতর কি চলতেছে? মায়োসিস চলতেছে। কারণ সেদিন থেকে তার ভিতরে ডিম্বাণু তৈরি হচ্ছে, সেদিন থেকে তার ভিতরে শুক্রাণু তৈরি হচ্ছে। মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ এক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায় বা অর্ধেক হ্রাস পায় বলে একে আমরা কি বলতেছি? হ্রাসমূলক কোষ বিভাজন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা, এবার আমরা যাব মাইটোসিস কোষ বিভাজন নিয়ে বিস্তারিত আলোচনায়। এই মাইটোসিস কোষ বিভাজন আমরা জানি দুইটি পর্যায়ে আমরা বিভক্ত করেছিলাম, একটা কি? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তবে এর পূর্বে এই মাইটোসিস কোষ বিভাজনকে ভালোভাবে বুঝতে হলে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ চক্র। এই কোষচক্রকে আবার আমরা ভাগ করেছি দুইটা ভাগে, একটা হলো ইন্টারফেজ এবং এম ফেজ। এই এম ফেজকেই বলা হয় মাইটোসিস ফেজ বা মাইটোসিস কোষ বিভাজন। এই যে ইন্টারফেজ তাহলে কি ভাই বলতো? ইন্টারফেজ হচ্ছে কোষ তার মাইটোটিক কোষ বিভাজনের উদ্দেশ্যে নিজে যে প্রস্তুতিমূলক কাজ করে, এই কাজটাকেই বলা হচ্ছে বা এই দশাটাকেই বলা হচ্ছে ইন্টারফেজ। এখন এই ইন্টারফেজ এবং এম ফেজ উভয় মিলে কি গঠন করতেছে? কোষ চক্র। তাহলে জানি কোষ চক্র কি? এই যে আমরা জানি ইন্টারফেজ এবং এম ফেজের মাধ্যমে একটা কোষ বিভাজন হচ্ছে, কিন্তু একটা কোষ বিভাজন হয়ে তো থেমে যায়নি ভাই। আমাদের কোষ বিভাজন হতেই আছে, বা কোনো একটা অঙ্গে দৈহিক বৃদ্ধির জন্য আমাদের কোষ বিভাজন চলমান প্রক্রিয়ায় আছে। এই যে কোষ বিভাজন, একটা কোষ বিভাজনের পর আরেকটা কোষ বিভাজন হচ্ছে, এই বিভাজনকে আমরা কোষ চক্র হিসেবে আখ্যায়িত করেছি। এবার আমরা আসি এই কোষ চক্রের কয়েকটি দশা। আমরা বলেছিলাম দুইটি দশা, ইন্টারফেজ এবং এম ফেজ। এই ইন্টারফেজে আবার তিনটি দশা ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে G1, S এবং G2। তবে এই ইন্টারফেজ পর্যায়ে কোষ চক্রের মোট সময়ের 90 থেকে 95% সময় এখানে ব্যয় হয়, এবং এম ফেজ তথা মাইটোটিক কোষ বিভাজনের সময় এখানে সময় ব্যয় হয় 5 থেকে 10%। এই যে G1 দশা, S দশা এবং G2 দশা মনে রাখবা, সব সময় এই পর্যায়ের ক্ষেত্রে G1 থেকে শুরু হবে এবং এম ফেজে সেটার সমাপ্তি ঘটবে। এই যে G1 দশায় সে সময় ব্যয় করে মোট বিভাজনের 30 থেকে 40% সময়, এস দশায় 30 থেকে 50% সময় এবং G2 দশায় 10 থেকে 20% সময়। তাহলে আমরা এবার জেনে নিই G1 দশায় কি ঘটনা ঘটে, এস দশায় কি ঘটনা ঘটে, G2 দশায় কি ঘটনা ঘটে। G1 দশা, এই G1 দশাতে একটা কোষ ডিসিশন নেয় বা সিদ্ধান্ত গ্রহণ করে। কি সিদ্ধান্ত গ্রহণ করে? সে কোষ বিভাজনের জন্য পরবর্তী ধাপে যাবে কি যাবে না, এই কাজটা কে করে? সিদ্ধান্ত গ্রহণের কাজটা কে করে? সিদ্ধান্ত গ্রহণের কাজটা করে G1 দশা।
এবার G1 দশা থেকে সে যখন সিদ্ধান্তে উপনীত হয়ে যায় আমি কোষ বিভাজনে অংশগ্রহণ করব, তখন সে আসে S দশায়। আর S দশায় আসলে সেখানে কি হয় বলতো ভাই? ডিএনএ অনুলিপন ঘটে। কেন ডিএনএ অনুলিপন ঘটে? কারণ সে কোষ বিভাজিত হতে হলে কি হতে হয়? ডিএনএর মাল্টিপল ডিএনএ তৈরি করতে হয়। আর এই যে মাল্টিপল ডিএনএ তৈরি প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? ডিএনএ অনুলিপন প্রক্রিয়া। এরপর ডিএনএ অনুলিপনটা শেষ হয়ে গেলে সে আসে G2 দশায়। এই G2 দশায় আসার পরে মনে রাখবা অনেক কোষ আছে যারা G2 দশা পর্যন্ত আসার পরেও এম ফেজে আর পৌঁছাতে পারে না। এটার পিছনে তাহলে কারণ কি? এটার পিছনে কারণ হলো G2 দশায় যে কোষ বিভাজনটা পৌঁছে সেই কোষ বিভাজিত হওয়ার জন্য মানে এম ফেজে যাওয়ার জন্য একটা বিশেষ প্রোটিনের দরকার হয়। সে প্রোটিনের নামটা কি? MPF। MPFটা কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রোটিন। এই প্রোটিনের মাধ্যমেই একটা কোষ G2 দশাতে আসার পরে এম ফেজে যাবে কি যাবে না সেটা সক্ষমতা অর্জন করে। এই প্রোটিন কার্যকরী হলে সে এম ফেজে যাবে, নয়তো যাবে না। আবার এইভাবে সে একদিন এম ফেজে এসে পৌঁছাবে। এম ফেজ শেষ করে সে আবার এইভাবে চক্রাকারে, যেহেতু G1 S G2 M এইভাবে চক্রাকারে কাঙ্ক্ষিত কোষ বিভাজন না হওয়া পর্যন্ত বা অঙ্গ গঠন করা না পর্যন্ত কি করতে থাকবে? কোষ বিভাজিত হতে থাকবে। আর কোষ বিভাজন একটা চলমান প্রক্রিয়া, এটা তোমরা সবাই জানো। যাই হোক, এই কারণেই আমরা এটাকে কি বলতেছি? কোষ চক্র। এবার আসি প্রোপেজ ধাপে। এই প্রোপেজ ধাপকে বলা হচ্ছে বাংলায় আদ্য পর্যায়, মানে এটা ক্যারিওকাইনেসিস বিভাজনের প্রথম পর্যায়। এই পর্যায়ে এসে এখানে জল বিয়োজন শুরু হয় এবং ক্রোমোজোমগুলো মোটা হতে থাকে, যার কারণে ক্রোমোজোমগুলো স্পষ্টতর হতে থাকে এবং এখানেই নিউক্লিওলাসের বিলুপ্তিটা শুরু হয়। এইবার আসি আমরা প্রোমেটাফেজ পর্যায়ে। প্রোমেটাফেজ শব্দের অর্থ কি? প্রাক মধ্য পর্যায়। এই পর্যায়ে আসলে যে ঘটনাটি ঘটে সেটা হলো এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্রর আবির্ভাব ঘটে এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে এখানেও। এবং কি দেখা যায়? এই ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এই ইনফরমেশনটা খুব ভালোভাবে লিখে রাখো। ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়? প্রোমেটাফেজ ধাপে। প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এর পরবর্তীতে যে ধাপটি আসে সেটা হলো মেটাফেজ পর্যায়। এই মেটাফেজ পর্যায়ে এসে নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। কি ঘটে? নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এবং ক্রোমোজোমগুলো কি হয়? ক্রোমোজোমগুলো বিষবীয় অঞ্চলে আসে। কিসের বিষবীয় অঞ্চল? স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে আসে। এবং এই মেটাফেজ ধাপে অর্থাৎ মধ্য পর্যায়ে, মেটাফেজ বলা হচ্ছে মধ্য পর্যায়, এই পর্যায়ে কি হয়? ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়। সবচেয়ে বেশি খাটো ও মোটা হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে। তবে এই কোষ বিভাজনের ক্ষেত্রে যে জিনিসটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা সেটা হলো, এটা অনেকেই ভুল করে। এখানে দেখো আমরা কতটি ক্রোমোজোম নিয়ে শেষ করেছিলাম? 1 2 3 4টি ক্রোমোজোম নিয়ে। মনে রাখবা প্রত্যেক ক্ষেত্রেই ক্রোমোজোম সংখ্যা কিন্তু এখানে সমান থাকবে। ক্রোমোজোম সংখ্যা অবশ্যই সমান থাকবে। আমরা 9 10 এই জিনিসটা অনেকেই ভুল করে আসি। এখানে অনেকগুলো ক্রোমোজোম দিই, এখানে ক্রোমোজোম সংখ্যা কম বেশি করি, এখানে ক্রোমোজোম সংখ্যা কম বেশি করি। এটা কখনোই করা যাবে না। এবার আমরা আসি অ্যানাফেজ পর্যায়ে। এই অ্যানাফেজ পর্যায়কে বলা হচ্ছে গতি পর্যায়, কেননা এ পর্যায়ে ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে ক্রোমোজোমগুলো, এই যে এটা কি? সেন্টোমিয়ার। এই সেন্টোমিয়ার থাকে অগ্রগামী এবং বাহুগুলো থাকে অনুগামী। এভাবে তারা স্পিন্ডল যন্ত্রের মেরুর দিকে ছুটতে থাকে এবং এই মেরুর দিকে ছোটো অর্থাৎ স্পিন্ডল যন্ত্রের মেরুতে পৌঁছালে এই পর্যায়ের সমাপ্তি ঘটে। এই পর্যায়ে আসলে লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র থাকে এবং অপত্য ক্রোমোজোমগুলো পরিলক্ষিত হয়। এই অপত্য ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা ভি, এল, জে এবং আই এর মতো দেখায়। যদি ভি এর মতো দেখায় তাহলে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, এল এর মতো দেখালে তাকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো দেখালে তাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই এর মতো দেখালে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক। এর পরবর্তীতে
কোষ বিভাজনের যে পর্যায়ে আসে সেটাকে বলা হচ্ছে টেলোফেজ পর্যায় বা অন্তঃপর্যায়। এই অন্তঃপর্যায়ে আসলে কি হয়, এই টেলোফেজ পর্যায়ে আমরা এর আগে যে প্রথম ধাপ দেখেছিলাম কি প্রোফেজ পর্যায়, প্রোফেজ ধাপের সম্পূর্ণ বিপরীত কার্যক্রম সংগঠিত হয় কোথায়, এই টেলোফেজ পর্যায়ে। অর্থাৎ তাহলে বলো তো ভাই এখানে কি ঘটে, এখানে আমরা দেখেছিলাম প্রোফেজ ধাপে জল বিয়োজন ঘটে, তার মানে এখানে কি হবে, এখানে জল যোজন ঘটবে। প্রোফেজ ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়েছিল, এখানে কি হবে, নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব হবে এবং এভাবেই কি হবে, দুটা পূর্ণাঙ্গ কোষের সৃষ্টি হবে এবং কোষটি কি হবে, কোষ প্লেট দ্বারা আলাদা করা থাকবে। আর এভাবেই আমাদের অন্তঃপর্যায় তথা টেলোফেজ পর্যায়ে সমাপ্তি ঘটবে তথা ক্যারিওকাইনেসিস সুসম্পন্ন হবে। এর পরবর্তীতে ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সেখানে সাইটোকাইনেসিস শুরু হয়, অর্থাৎ সাইটোপ্লাজম দুটি ভাগে বিভক্ত হয় এবং দুটি পূর্ণাঙ্গ কোষের জন্য সাইটোপ্লাজম বিভক্ত হয়। এর মাধ্যমেই সাইটোকাইনেসিস সুসম্পূর্ণ হয়। এভাবে সাইটোকাইনেসিস শেষ হওয়ার মাধ্যমেই মাইটোসিস পর্যায়ের সমাপ্তি ঘটে। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর হোক তোমাদের জীবন, এই কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ট্যালেন্ট কেয়ারের কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।